হ্যালো 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 হ্যালো, কেমন আছো? তো বেসিক্যালি আজকে আমরা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট জার্নিতে আবার তোমাদেরকে ডেকে এনেছি। সেই একই জার্নি, গভীর রাত, ঠান্ডার সময়, প্রচন্ড বাইরে ঠান্ডা পড়েছে। তোমরা সবাই আশা করি সবাই সঠিকভাবে সুস্থভাবে দিন যাপন করছো, সবাই সুস্থ আছো। এই সময় একটু নিজেদের এক্সট্রা খেয়াল রাখা দরকার, কারণ এই সময় একটা ঠান্ডার প্রকোপ থেকে ভাইরাসের একটা সমস্যা হয়ে থাকে। সো তার ফলে যতটা সম্ভব ঠান্ডাকে এড়িয়ে চলার একটা প্রবণতা তৈরি করা উচিত। বিশেষ করে ঠান্ডার দিনে কারোর অনেকের আবার একটু ইচ্ছে করে যে ঠান্ডার দিনে আইসক্রিম খাওয়া বা ঠান্ডার দিনে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, তো সেগুলোকে একটা এড়িয়ে চলা উচিত। পর্যাপ্তভাবে প্রিকশন নেওয়া উচিত। এবং যাদের বিশেষ করে তোমার ক্রনিক সাইনোসাইটিস বা ক্রনিক টনসিলাইটিস বা ক্রনিক ওটাইটিস, এই ধরনের কানের সমস্যা, সাইনাসের সমস্যা, টনসিলের সমস্যা এগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে একটু ঠান্ডাটাকে এড়িয়ে চলা উচিত। এবং স্টিম ইনহেলেশন কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেকের ক্ষেত্রে চেস্ট কনজেশন থাকে, আর বিশেষ করে যাদের সিওপিডি এবং অ্যাজমা নামক অবস্ট্রাকটিভ পালমারি ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় এই সময় ঠান্ডার সময় যে ভাইরাসগুলো পুনরায় তাদের একটা শক্তি প্রদর্শন করে, সেই সুপার পজিশনাল কিন্তু ভাইরাল ইনফেকশন হয়। তার ফলে কিন্তু জায়গাটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়। তো তার ফলে কিন্তু এই সময় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সট্রা সতর্ক থাকা উচিত, বিশেষ করে যাতে ভাইরাস না আক্রান্ত হয়। আমি তো বলবো প্রত্যেককে এই সময় মাস্ক ব্যবহার করা উচিত, কারণ এই সময় আমাদের যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশাটা কিন্তু প্রচন্ড আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে একটা প্রবলতর একটা শত্রু বলে মানা হয় কুয়াশার থেকে ধোঁয়াশাটাকে, কারণ সেখানে প্রচুর ডাস্ট পার্টিকেল এবং আদার মাইক্রোবস পার্টিকেলস গুলো প্রচুর পরিমাণে সাসপেন্ডেড অবস্থায় থাকে, যারা কিন্তু আমাদের প্রভূত ক্ষতি করে। তো সেক্ষেত্রে আমি বলবো এই সময় যতটা সম্ভব কিন্তু একটা আইসোলেশন, বিশেষ করে মাস্ক পরার একটা হ্যাবিট তৈরি করা উচিত। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে যাদের সকল মরবিডিটিস রয়েছে, যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট হাইপার টেনশন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গা হাত পা গরম রাখা উচিত এবং অবশ্যই প্রেশারকে চেক করে ওষুধ ঠিকঠাকভাবে খাওয়া উচিত, পর্যাপ্ত ঘুমানো উচিত, লবণ কম খাওয়া উচিত, শরীরের এক্সট্রা খেয়াল রাখা উচিত। কারণ এই সময় কি হয়, ঠান্ডার জন্য আমাদের যে হাত পায়ের যে সকল পেরিফেরাল আটারিগুলো রয়েছে, সেগুলোর কিন্তু সংকোচন ঘটে। সো পেরিফেরাল আটারিগুলোর যদি সংকোচন ঘটে, তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অনেকটা বেড়ে যাচ্ছে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেলে কিন্তু হার্টের উপরও চাপ পড়বে এবং রক্তনালীর উপরও চাপ পড়বে। তার ফলে কি হয় না, তার ফলে হচ্ছে তোমার সেক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশারটা স্বাভাবিকভাবে বাড়তে থাকে। এবং বিশেষ করে আর্লি মর্নিং ইমার্জেন্সি কিন্তু এই সময় বেশি পাওয়া যায়, বিশেষ করে আর্লি মর্নিং স্ট্রোক, আর্লি মর্নিং হার্ট অ্যাটাক, এই ধরনের সমস্যাগুলো কিন্তু বেশি হয়। তার ফলে আমি বারংবার বলবো, যাদের তোমার কি বলবো, যাদের ঠান্ডার একটা প্রবণতা রয়েছে, যারা একটু পেরিফেরাল জায়গায় যেখানে ঠান্ডা বেশি পড়ে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, নর্থ বেঙ্গল, তাদেরকে আমি বলবো যে এই সময় যাদের বাড়ির বয়স্করা, যাদের কিন্তু সকল হাইপার টেনশন রয়েছে, ক্রনিক হাইপার টেনশন, সেক্ষেত্রে কিন্তু একটা মনিটর করা উচিত। ডায়াবেটিস অবশ্যই মনিটর করা উচিত, কারণ এই সময় কিন্তু আমরা বেশিরভাগ ঘরের মধ্যে থাকি, কাজকর্মে বেশি করি না, এক্সারসাইজ বেশি করি না। তো সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস কিন্তু বাড়তে থাকে। তো ডায়াবেটিস অবশ্যই মনিটর করা উচিত এবং কোলেস্ট্রল লেভেল অবশ্যই মনিটর করা উচিত। তো প্রত্যেকে আমি বলবো যে ঠান্ডা হোক গরম হোক, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে, খুব অল্প পরিমাণে খাওয়া দাওয়া করতে, কায়িক পরিশ্রম করতে, সঠিক সময়ে ঘুমাতে, লবণ কম খেতে, এবং আপনার যে সমস্ত কোমরবিডিটিস গুলো রয়েছে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করতে। থাইরয়েড থাকলে থাইরয়েডকে কন্ট্রোল করার চেষ্টা করতে। এবং অবশ্যই যদি কারোর যদি খুব অসুবিধা হয়, মাস্কটা ব্যবহার করা খুব ইম্পর্টেন্ট। এবং আর বাকি যে সমস্ত হাইজিন গুলো, সেগুলো কিন্তু মেনটেন করে রাখা উচিত। সব থেকে যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যাদের এই সময় কোনো রকম ভাবে ক্যান্সার পেশেন্ট, কেমোথেরাপি যাদের চলছে, তাদের অবশ্যই ক্ষেত্রে ইমিউন সাপ্রেশন ঘটে, কারণ কেমোথেরাপি ড্রাগ কিছু ইমিউনিটিকে সাপ্রেস করে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু একটু সজাগ হওয়া উচিত, উল্টোপাল্টা বাইরের জিনিস না খাওয়া উচিত এবং বাড়ির খাবার খাওয়া উচিত। এবং শীতকালে আমরা অনেক সময় মেলায় যাই, মেলায় গিয়ে অনেক সময় উল্টোপাল্টা বাইরের জিনিস খেয়ে থাকি। বাট সেক্ষেত্রে আমি তো বলবো বাইরের জিনিস পরিত্যাগ করা উচিত। আর যাদের এই সমস্ত ধরনের সমস্যা রয়েছে, যেখানে ইমিউনিটির একটা কোশ্চেন থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের মেলায় বেশি না যাওয়া উচিত। অবশ্যই যাবেন, কিন্তু উল্টোপাল্টা বাইরের জিনিস খাবেন না, মানে হচ্ছে ঘরে টুকটাক হাইজেনিক খাবার এবং খুব গুড মানে নিউট্রিশন ভ্যালু যাদের রয়েছে, সেই সমস্ত খাবারগুলো খাওয়া উচিত। তো এই সমস্ত ছোটখাটো একটা
ইন্ট্রোডাকশন দিয়ে তোমাদেরকে আজকে আমি জার্নিতে ভাসিয়ে নিয়ে যাবো ফার্মাসিউটিক্সে। বাট ফার্মাসিউটিক্সে এই জার্নি আজকে আমাদের লাস্ট মানে ফাইনাল পার্ট, ফার্মাসিউটিক্যাল এডস এর ফাইনাল পার্ট। আমরা প্রথম পার্টে কিন্তু ফার্মাসিউটিক্যাল এডস আমরা আলোচনা করেছিলাম, ফার্মাসিউটিক্যাল এডস কাকে বলে এবং ফার্মাসিউটিক্যাল এডস কি কি টাইপের হতে পারে এবং তারা কিভাবে হেল্প করে, ড্রাগ হেল্পার রূপে কিভাবে হেল্প করে, সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। বাট আমি এই পর্যাপ্ত আলোচনায় যাওয়ার আগে আচ্ছা আমি একে পড়িয়ে নিই, তারপর ওই আলোচনাটা করব। তো আমাদের আজকে ফাইনাল পার্ট, তো চলো তাহলে আজকে আমরা তোমাদেরকে এই অ্যামেজিং ফার্মাসিউটিক্সের জার্নিতে আস্তে আস্তে করে ভাসিয়ে নিয়ে যাব, যাতে তোমরা একটু একটু করে ফিল করতে 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 গভীর অতলে তলিয়ে যাও। তো বেসিক্যালি আমি এটাই বলতে চাই যে সাবজেক্টগুলো ফিল করো, মুখস্থ করো না। যে জিনিস মুখস্থ করবে সেই জিনিস ভুলতে বাধ্য, যে জিনিসটা অনুভব করবে সেই জিনিস ভুলবে না। তো ফার্মাসিউটিক্সের ফার্স্ট পার্টে আমরা পড়েছিলাম যে বিভিন্ন টাইপের, এবং আজকে ফাইনাল পার্ট। এরপরে ফার্মাসিউটিক্যাল এডস এর আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এইটুকু করলেই তোমার এখান থেকে বোর্ডের জন্য প্রিপারেশন কমপ্লিট, এক্সিটের জন্য প্রিপারেশন কমপ্লিট। আরেকটা কথা, তো তাহলে শুরু করা যাক। তো মাই নেম ইজ সায়ন্তন, এবং আজকে এই রাত 9টা 9:30টার সময় তোমাদের সবাইকে তোমাদের ফার্মাকো বেঙ্গলি সায়ন্তন চ্যানেলে অভিনন্দন এবং আসার জন্য উষ্ণ আমন্ত্রণ। তো আমার সাথে তোমরা ঝটপট করে বসে পড়ো এবং শুনতে থাকো, অনুভব করতে থাকো। তো ফার্মাসিউটিক্যাল এডস ফাইনাল পার্ট আমরা ফার্স্ট এখান থেকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য মেজর কোয়ালিটিজ অফ এ ফার্মাসিউটিক্যাল এডস। মানে কি বললাম না, আমরা সবসময় চেষ্টা করি ওষুধের গুণগত মানকে সবসময় কিন্তু উন্নত করার জন্য। কারণ আমরা ওষুধ খাচ্ছি কেন? আমরা ওষুধ খাচ্ছি কিন্তু আমাদের রোগগুলোকে কিন্তু কমানোর জন্য, আমাদেরকে সুস্থ হওয়ার জন্য। বাট আমি ওষুধ খেলাম, সেখান থেকে রোগ কমলো, দুটো হতে পারে। একটা হচ্ছে রোগ কমলো না, সাইড এফেক্ট বেশি করে তৈরি হলো, আবার রোগও কমলো, সাইড এফেক্ট বেশি তৈরি হলো। তা দুটোই কিন্তু কাম্য নয়। তার ফলে আমি ওষুধের কিন্তু গুণগত মান আমরা উন্নত করতে চাই। আমরা প্রত্যেক মুহূর্তে আমরা চেষ্টা করি যাতে কম ডোজে কম ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায়, এবং যাতে কিন্তু কোনো রকম ভাবে আমাদের সাইড এফেক্ট না তৈরি হয়, দামেও সস্তা হয় এবং সহজলভ্য হয়। তার মানে কম ডোজে, ওষুধের ডোজ কিন্তু কম দেবো, বাট আমি ম্যাক্সিমাম বেনিফিট পাবো সেই ওষুধের কাছ থেকে। সেকেন্ড হচ্ছে কি, ওষুধটি খুব মিনিমাম সাইড এফেক্ট তৈরি করবে, যেটা কিন্তু আমাদের জীবন হানিকারক হবে না। নম্বর 3 হচ্ছে কি না, ওষুধটি দামে সস্তা হবে। নম্বর 4 হচ্ছে ওষুধটি সর্বত্র পাওয়া যাবে। এই 4-5টা প্যারামিটারের উপর আমরা প্রতিনিয়ত আমরা কি করছি, কাজ করে চলেছি, যাতে ওষুধের ওভারঅল কোয়ালিটিটা অনেকটা উন্নতিকরণ করা যায়। ঠিক সিমিলার আমি আগের দিন বলেছি যে ওষুধ তৈরি করতে গেলে মেন ইনগ্রেডিয়েন্টের পাশাপাশি তোমার কি থাকা দরকার না, ড্রাগ হেল্পার থাকা দরকার। তো এই ধরো একটা ড্রাগস মেন ইনগ্রেডিয়েন্ট, এই ধরো তোমার মেন ইনগ্রেডিয়েন্টস, আর এইটা ধরো ড্রাগ হেল্পার। সো দিস ইজ দ্য মেন ইনগ্রেডিয়েন্ট বা মাদার মলিকুল, আর এইটা হলো ড্রাগ হেল্পার। তাহলে ওভারঅল মিলে তো আমার ড্রাগটা তৈরি হচ্ছে। তাহলে আমি যদি মেন ইনগ্রেডিয়েন্টের মতো এই ড্রাগ হেল্পারের কোয়ালিটিটাকে উন্নতিকরণ করতে পারি বা কোয়ালিটিটাকে বজায় রাখতে পারি, তাহলে কিন্তু ওভারঅল ওষুধটির কিন্তু তোমার কি হবে না, কোয়ালিটি উন্নতিকরণ হচ্ছে। তার মানে মেন ইনগ্রেডিয়েন্ট চয়নের সময় আমার যে সমস্ত প্যারামিটারগুলো মাথায় রাখতে হবে, ঠিক সিমিলার ড্রাগ হেল্পার চুজ করার সময়ও আমাকে সেই কোয়ালিটির কিন্তু প্যারামিটার মাথায় রাখতে হবে। তাহলে এই ড্রাগ হেল্পারের কিছু এসেনশিয়াল কোয়ালিটি থাকা দরকার, যাতে সে সঠিক ড্রাগ হেল্পার রূপে ব্যবহার করা যায়, যাতে সে সঠিকভাবে তাকে ইমপ্লিমেন্ট করা যায়। আজকে আমরা সেই দেখতে চাইছি যে একটা ফার্মাসিউটিক্যাল হেল্পারের কি কি কোয়ালিটি থাকা উচিত। সো ফার্স্ট কোয়ালিটি, সে যেন ইকোনমিক্যাল হয়। ইকোনমিক্যাল মানে চিপার, তার মানে সে যাতে কম দামে তাকে ভালো কোয়ালিটির
ড্রাগ হেল্পার যাতে আমরা পেয়ে থাকি, তো সে যাতে ইকোনমিক্যাল হয় অথবা চিপার হয়। কারণ আমি যদি ড্রাগ হেল্পারের দাম যদি বেড়ে যায়, তাহলে ওভারঅল ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। ম্যানুফ্যাকচারিং কস্ট যখন বেড়ে যাবে, তখন অবভিয়াসলি কি হবে, তখন অবভিয়াসলি তোমার কিন্তু কি হবে না, ওভারঅল ওষুধের কস্ট বেড়ে যাবে। আর ওষুধের কস্ট যদি বেড়ে যায়, তাহলে কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণীর লোকেদের বা সবার জন্যই কিন্তু একটা আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে। তো এই আর্থিক বোঝাকে কমানোর জন্য প্রতি মুহূর্তে রিসার্চ করা হচ্ছে, যাতে ওষুধের দামকে কমানো হয়, বাট কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ না করা হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সাহায্যকারী উপাদানগুলোর কিন্তু দামে সস্তা হতে হবে। সেকেন্ড হচ্ছে, এই সাহায্যকারী উপাদানগুলো যেন সর্বত্র পাওয়া যায়, তার মানে ইজি অ্যাভেলেবল যেন হয়। কারণ আমি যদি এই সাহায্যকারী উপাদানগুলোকে আমাকে যদি বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, তাহলে কি হবে, বিদেশ থেকে ইম্পোর্ট করলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার তার দাম অবভিয়াসলি বেড়ে যাবে, এবং সেখানে কালোবাজারি হওয়ার চান্স বাড়ে। যত বেশি দামি হবে, যত দুর্লভ হবে, তত কিন্তু কালোবাজারি হওয়ার চান্স বেশি, এবং কালোবাজারি যত হওয়ার চান্স বেশি, তত কিন্তু তার গুণগত মান কিন্তু ডিটোরিয়েট করতে বাধ্য। তো সেক্ষেত্রে কিন্তু ইজিলি অ্যাভেলেবল যেন হয়। নম্বর 3 হচ্ছে তোমার they should not interact main ingredient beyond pharmacopoeia's recommendation। ফার্মাকোপিয়া হচ্ছে ড্রাগ লেক্সিকন, মানে ড্রাগের ডিকশনারি বা শব্দকোষ। আমরা শব্দকোষে কি পাই, আমরা শব্দকোষে পেয়ে থাকি নর্মালি কোনো একটা শব্দের খুঁটিনাটি সম্পর্কে। যেমন ধরো কলম, এই কলমটা এর উৎপত্তি কোথায়, বা উৎপত্তি কোন ওয়ার্ড থেকে এই কলমটা এসেছে, এটার রুট ওয়ার্ড কি ছিল, এটা সংস্কৃত থেকে না ফার্সি থেকে না ল্যাটিন থেকে, কলমটা কোত্থেকে এসেছে, কলমটা কোন কাজে ব্যবহার করা হবে। যেমন কলম, পেন কিন্তু তুমি নাউন হিসেবে ব্যবহার করতে পারো, পেন কিন্তু তুমি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারো। পেন, আই এম পেনিং, মানে আমি লিখছি, আই এম পেনিং ডাউন, আমি লেখা বন্ধ করে দিয়েছি। সো বেসিক্যালি প্রত্যেকটা শব্দের একদম উৎপত্তি থেকে আরম্ভ করে, শব্দের বিন্যাস থেকে আরম্ভ করে, শব্দ প্রয়োগ থেকে আরম্ভ করে, আমরা সব কিছু কিন্তু একটা ডিকশনারি থেকে পাই। ঠিক সিমিলার একটা ওষুধ বা ওষুধের সাহায্যকারী উপাদান এবং অন্যান্য যন্ত্রাংশ উৎপত্তি থেকে আরম্ভ করে, তার মান মিনিং থেকে আরম্ভ করে, তার বিন্যাস থেকে আরম্ভ করে, তাকে কিভাবে প্রয়োগ করা হবে সেটা যখন আমরা জানতে পারি, কোন কোন মেশিনারি ইউজ করা হবে, কিভাবে তাকে কোয়ালিটি কন্ট্রোলকে ইমপ্রুভ করা যাবে, সবকিছু রেকমেন্ডেশন রয়েছে এই ড্রাগ ডিকশনারিতে। একে আমরা ফার্মাকোপিয়া নামে চিনি। এই ফার্মাকোপিয়া আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ব্রিটেনে ব্রিটিশ ফার্মাকোপিয়া, আমেরিকায় আমেরিকান ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। তো এই সমস্ত ফার্মাকোপিয়া গুলো, যেমন আমাদের মেনলি কিন্তু ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, যাকে আমরা আইপি বলে চিনি, ব্রিটিশ ফার্মাকোপিয়া বিপি বলে চিনি, ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া ইউএসপি বলে চিনি। সো এই সমস্ত ফার্মাকোপিয়া রেকমেন্ডেশন অনুযায়ী এই ড্রাগের সাহায্যকারী সাবস্টেন্স গুলো ড্রাগের সঙ্গে অবশ্যই ইন্টারঅ্যাক্ট করবে, কিন্তু ওভারঅল ড্রাগের কিন্তু কাজকর্মে বাধা দিবে না, বা ড্রাগ অ্যাকশনে কিন্তু বাধা দিবে না। একে ফিজিক্যালি ইন্টারঅ্যাক্ট করবে, কেমিক্যালি ইন্টারঅ্যাক্ট করবে, কিন্তু ওভারঅল যাতে ড্রাগের অ্যাকশনকে না কমিয়ে দেয় বা যাতে কোনো রকম বাধা দেয়, সেটার রেকমেন্ডেশনের বাইরে কিন্তু যাতে ইন্টারঅ্যাক্ট না করে। সো দে শুড নট ইন্টারঅ্যাক্ট উইথ মেন ইনগ্রেডিয়েন্টস বিয়ন্ড ফার্মাকোপিয়াস রেকমেন্ডেশন। সো ফার্মাকোপিয়া কিন্তু বলে দিচ্ছে যে এইভাবে সাহায্যকারী মলিকুলগুলোকে প্রয়োগ করো, এবং এতক্ষণ পর্যন্ত প্রয়োগ করো, এত মাত্রায় প্রয়োগ করো, তার ফলেই কিন্তু কোনো রকম ভাবে এই লিমিটটা ক্রস করবে না। কারণ লিমিটটা যদি ক্রস করে, তাহলে কি হবে, ড্রাগের যে মেন ফাংশনাল ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যাবে।
ড্রাগ কিন্তু সাইড এফেক্ট বেশি তৈরি করবে, ড্রাগ কিন্তু কাজ করতে পারবে না, ড্রাগ কিন্তু নষ্ট হয়ে যাবে, ড্রাগকে বেশি দিন স্টোর রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। আমরা এই হেল্পারগুলো মিশাচ্ছি কেন? ড্রাগকে সাহায্য করার জন্য, ড্রাগ যাতে সহজে প্রস্তুত করা যায়, ড্রাগ যাতে অনেকদিন স্টোর করা যায়, তার সেলফ লাইফ বাড়ানো যায়, ড্রাগের অ্যাকশন যাতে অনেকটা বেটার হয়, এইসব করার জন্যই তো আমরা বিভিন্ন সাহায্যকারী উপাদান আমরা ব্যবহার করছি। বাট সেক্ষেত্রে সাহায্যকারী উপাদান ব্যবহার করলাম, বাট এগুলো সব কমে গেল, তাহলে সেটাকে সাহায্যকারী করলো? সেটা তো বিনিষ্টকারী উপাদান হলো, এটা অ্যান্টাগনিস্টিক একটা অ্যাপ্রোচ তৈরি হলো। তো সেটা করা যাবে না। তার ফলে আমি সেই ধরনের সাহায্যকারী উপাদান চুজ করব, সেই ধরনের সাহায্যকারী সাবস্টেন্স আমরা চুজ করব যেগুলো কিন্তু ড্রাগের সঙ্গে প্রপারলি ইন্টারাক্ট করলেও বিয়ন্ড লিমিটেশনে কিন্তু ইন্টারাক্ট করবে না। আচ্ছা, they should be non-toxic, non-allergic। আমি আগের দিন বলেছি আমরা বিভিন্ন ধরনের সাহায্যকারী উপাদান এবং সাহায্যকারী উপাদান থেকে যাতে আমাদের শরীরে কোনো টক্সিসিটি না ঘটে, কারণ ড্রাগ টক্সিসিটির মধ্যে 2 থেকে 3টা অ্যাঙ্গেল থেকে ড্রাগ টক্সিসিটি হতে পারে। সেটা হচ্ছে আইদার যে ড্রাগের মাদার মলিকুল, সেই মাদার মলিকুল থেকে টক্সিসিটি আসছে, অথবা ড্রাগের যে উপাদানগুলো সাহায্যকারী উপাদান, সেটা প্রিজারভেটিভস হোক বা যে সমস্ত সাহায্যকারী উপাদানগুলো মেশানো হয়েছে সেখান থেকে টক্সিসিটি আসছে, অথবা স্টোরেজে কোনো রকম ট্রান্সপোর্টে কোনো রকম সমস্যা হচ্ছে সেখান থেকে টক্সিসিটি আসছে, অথবা বডির মধ্যে কোনো রকম অ্যাডভার্স রিয়াকশন বিভিন্ন কারণে ঘটছে, সেখান থেকে টক্সিসিটি তৈরি হচ্ছে। ধরো কারোর কিডনি খারাপ কোনো পেশেন্টের, সেক্ষেত্রে তুমি যদি ড্রাগ সামান্য মাত্রায়ও প্রয়োগ করো তাহলে কিন্তু টক্সিসিটি তৈরি করবে, কারণ ড্রাগ কিন্তু বেরোতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু ফার্মাকোকাইনেটিক্সের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু টক্সিসিটি তৈরি করবে, এবং ম্যানুফ্যাকচারিং এর যদি কোনো সমস্যা থাকে, স্টোরেজে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু টক্সিসিটি তৈরি করবে, বা কোনো অ্যাডমিক্সচারিং যদি হয়ে থাকে তাহলে কিন্তু টক্সিসিটি তৈরি করবে, বা ড্রাগ সিনার্জিসের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় টক্সিসিটি তৈরি করে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জেনে শুনে যখন আমরা এই সাহায্যকারী উপাদানগুলো আমরা ব্যবহার করছি, তারা যেন নন টক্সিক হয় এবং নন অ্যালার্জিক হয়। নেক্সট হচ্ছে দে শুড নট বি কার্সিনোজেনিক অ্যান্ড টেরাটোজেনিক। তার মানে দেখা যাচ্ছে, ইয়েস, তার মানে কি কার্সিনোজেনিক মানে যারা কিন্তু কার্সিনোজেন, কার্সিনোজেন কাকে বলবো? সেই সমস্ত অর্গানিক বা ইনঅর্গানিক সাবস্টেন্স যেগুলো কিন্তু আমাদের কি করে না, শরীরে সেলের অতি বা কোষের অতিবৃদ্ধি ঘটিয়ে টিউমার তৈরি করে বা ক্যান্সার তৈরি করে, তাদেরকে আমরা কার্সিনোজেন বলি। এবং এই অতিবৃদ্ধি তৈরি করার যে প্রপার্টি তাকে আমরা বলি কার্সিনোজেনিক প্রপার্টি। আর টেরাটোজেন কাকে বলে? যে সমস্ত অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স গুলো মায়ের প্রেগনেন্সি স্টেজে যদি বাচ্চার শরীরে প্রবেশ করে তাহলে বাচ্চার কিন্তু ফিজিক্যাল অ্যাবনর্ম্যালিটি ঘটায়, সেক্ষেত্রে কোনো বডি পার্টস অ্যাবসেন্স হতে পারে, অথবা কোনো বডি পার্টস ডুপ্লিকেশন হতে পারে, তো বিভিন্ন ধরনের কিন্তু তোমার অ্যাবনর্ম্যালিটি ঘটায়, তো তাদেরকে আমরা টেরাটোজেন বলে থাকি, এবং এই প্রপার্টিটাকে আমরা বলি টেরাটোজেনিক প্রপার্টি। তাহলে এই যে ড্রাগের সাহায্যকারী উপাদানগুলো যেন কোনোভাবেই কিন্তু টেরাটোজেনিক না হয়, কোনোভাবেই যাতে কোনো রকম ভাবে তোমার কার্সিনোজেনিক না হয়, তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসবো, আচ্ছা আমি উপরটা একটু মুছে নিচ্ছি, লেখা হয়ে গেছে আশা করি তোমাদের। এবং ফাইনাল আমরা একটা লিখতে পারি, দে শুড পাস অল কোয়ালিটি কন্ট্রোল টেস্ট অ্যাজ মেন। আমরা যে সাহায্যকারী উপাদানটা চয়ন করছি সেগুলো যেন তাদের মেজর ইনগ্রেডিয়েন্ট বা মেইন ইনগ্রেডিয়েন্টের যে কোয়ালিটি কন্ট্রোল টেস্টগুলো আমরা করব, এরাও যেন সেই কোয়ালিটি কন্ট্রোল টেস্টে সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারে। কারণ এরা যদি সেই কোয়ালিটি কন্ট্রোল টেস্টে উত্তীর্ণ না হতে পারে তাহলে আমরা বলবো ইনফিরিয়ার কোয়ালিটির আমরা সাহায্যকারী উপাদান চুজ করেছি, তারপরে তাদের কিন্তু অবশ্যই কিন্তু কোয়ালিটি কন্ট্রোল টেস্টে সবগুলোকে পাস করতে হবে। এবং ফাইনাল, দে শুড tolerate all types of
recommended sterilization sterilization স্ট্রেসেস। তার মানে আমরা কিন্তু ওষুধ তৈরি করার পর, প্যাকেটিং করার পর তাই কিন্তু অনেক সময় স্টেরিলাইজ করি। বিভিন্ন ধরনের স্টেরিলাইজেশন রয়েছে, ইউভি ইরাডিয়েশন রয়েছে, আদার বিভিন্ন কেমিক্যাল স্টেরিলাইজেশন রয়েছে। তো এই যে স্টেরিলাইজেশন এর মধ্য দিয়ে তাকে পাস করানো হচ্ছে যাতে এদের কোনো রকম ভাবে প্রপার্টি চেঞ্জ না হয়ে যায়। তাহলে এই ধরনের স্টেরিলাইজেশন যে অত্যাচার, এই স্টেরিলাইজেশনের যে একটা স্ট্রেস, সেই স্ট্রেসটা যাতে টলারেট করতে পারে তার কিন্তু এসেন্সিয়াল কোয়ালিটি থাকা দরকার। এবং ফাইনালি they should not create environmental hazards, environmental and biological hazards। তারা যাতে আমাদের এনভায়রনমেন্টকে কোনো রকম ভাবে দূষিত না করে এবং আমাদের বডি টিস্যুকে যাতে কোনো রকম ভাবে নষ্ট না করে, সো তারা বায়োলজিক্যাল কোনো হ্যাজার্ডস তৈরি করবে না এবং কোনো এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস তৈরি করবে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। দেখে নাও। হয়ে গেছে, চলো। সো বাকি যেটা থাকছে সেটা হচ্ছে আমরা কিছু এই সাহায্যকারী উপাদানের এক্সাম্পল জাস্ট মনে রাখবো, জাস্ট দু একটা করে, বেশি মনে রাখবো না। বেশি মনে রাখলে খুবই ভালো। ওকে, তো ফার্স্ট আমরা এক্সাম্পল যেটা মনে রাখবো দ্যাট ইজ অ্যাসিডিফাইং এজেন্ট। অ্যাসিডিফাইং এজেন্টস মানে অ্যাসিডিফিকেশন ঘটাচ্ছে, আগের দিন বলেছি, দেখে নিবে। যেমন মোস্ট ইম্পর্টেন্ট সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটো মনে রাখো। সেকেন্ড হচ্ছে অ্যালকালাইজিং এজেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট যেমন অ্যামোনিয়া, যেমন সোডিয়াম বাইকার্বনেট, দিজ আর অল অ্যালকালাইজিং এজেন্টস। নম্বর 3 হচ্ছে বাফারিং এজেন্টস বা বাফার। বাফারের মধ্যে অ্যামোনিয়া, ফসফেট। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাই, নেক্সট আমরা বলতে পারি সেটা হচ্ছে অ্যান্টি অ্যাডহারিং এজেন্টস। জাস্ট মনে রেখো, অ্যান্টি অ্যাডহেরিং এজেন্টস। যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্টি অ্যাডহেরিং এজেন্টস বেসিক্যালি ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, দেখো এগুলো নামগুলো একটু মনে রাখতে হবে, তার ফলে আমারও সবসময় মনে থাকে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো বাইন্ডিং এজেন্টস, বাইন্ডার। বাইন্ডার্স এর মধ্যে তুমি ব্যবহার করতে পারো যেমন জিলেটিন, পলিইথিলিন গ্লাইকল, যাকে আমরা পেগ নামে চিনি। পলিইথিলিন গ্লাইকল পাউডার অনেকের ক্ষেত্রেই অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে কোলোনোস্কোপি করার সময় আমরা গ্যাস্ট্রিক লাভার্স হিসেবে ব্যবহার করি, যাতে পেটটাকে বা কোলনটাকে প্রপারলি পরিষ্কার করে নি, যাতে মল টলের কোনো অংশ না থাকে, যাতে ক্যামেরা ঢুকাতে সুবিধা হয় এবং দেখতে সুবিধা হয়, তার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ব্যবহার করব কোটিং এজেন্টস। কোটিং এজেন্টস আমরা ব্যবহার করতে পারি, যেমন আমরা কোটিং এজেন্টস আমরা একই মনে রেখে দাও, জিলেটিন এবং পলিইথিলিন গ্লাইকল। আচ্ছা, নেক্সট আমরা ব্যবহার করতে পারি ফিলার। ফিলার আমরা ব্যবহার করতে পারি
যেমন পেপারমিন্ট ওয়াটার, কর্ন অয়েল, ফিলার্স আমরা ব্যবহার করতে পারি। নেক্সট আমরা ব্যবহার করতে পারি, আচ্ছা কাজ করো, ফিলারটা উদাহরণটা এটা না করে ফিলারটা ব্যবহার করো, সেটা হচ্ছে ল্যাকটোজ মাইক্রো ক্রিস্টালিন ক্রিস্টালিন সেলুলোজ, যাকে আমরা MCC বলে থাকি। দিস আর অল ফিলার্স। নেক্সট আমরা ডাইলুটেন্ট ব্যবহার করব। নেক্সট আমরা কি ব্যবহার করব? ডাইলুটেন্ট। ডাইলুটেন্টস কি ব্যবহার করব? যেমন স্টিয়ারেট, যেমন আমরা ব্যবহার করতে পারি তোমার, আচ্ছা ডাইলুটেন্টে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে পেপারমিন্ট ওয়াটার দাও, পেপার মিন্ট ওয়াটার। নেক্সট তুমি দাও কর্ন অয়েল দাও। আচ্ছা, লুব্রিক্যান্ট হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? যেমন স্টিয়ারেট, যেমন আমরা কোকা বাটার, ট্যাল্ক, এগুলো আমরা লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারি। অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড প্রিজারভেটিভস, মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে আমরা ব্যবহার করব তোমার সালফার ডাই অক্সাইড, অথবা আমরা ব্যবহার করব অ্যামোনিয়াম হাইপোফসফাইড। অ্যামোনিয়াম হাইপোফসফাইড অ্যান্টিঅক্সিডেন্টস। নাও প্রিজারভেটিভস লিখে নিয়েছো? লেখা হয়েছে? ওকে। নাও প্রিজারভেটিভস, আমরা কিছু নাম আমরা মনে রাখবো, যেমন মোস্ট ইম্পর্টেন্ট তোমার বেঞ্জোইক অ্যাসিড 0.1%, আমরা মিথাইল প্যারাবেন, এটাও 0.1%, আমরা গ্লিসারল। আচ্ছা, মিথাইল প্যারাবেন যদি আমরা কোনো লিকুইড ফরমেশন করি, বিশেষ করে ইনজেক্টেবল কোনো কিছু ড্রাগস ব্যবহার করি, ইনজেক্টেবলস, সেক্ষেত্রে আমরা তোমার 0.1% এবং 0.2% যদি আমরা ক্রিম হিসাবে, ক্রিমে যদি প্রিজারভেটিভস ব্যবহার করি মিথাইল প্যারাবেন, তখন 0.2%। এটা ফর ক্রিমের জন্য আর ফর ইনজেক্টেবল অ্যাকোয়াস সাবস্টেন্সের জন্য। আচ্ছা, নেক্সট আমরা গ্লিসারল আমরা ব্যবহার করি 50%। নেক্সট আমরা ইথানল আমরা ব্যবহার করি 15%। সেট্রিমাইট আমরা ব্যবহার করি 0.0000001%। সেট্রিমাইট আমরা ব্যবহার করি। তারপর বেঞ্জাইল অ্যালকোহল, তো এটসেট্রা, এগুলো আমরা বিভিন্ন প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করি। নেক্সট আমরা অর্গানোলেপটিক্স চলে আসছি, কালারিং এজেন্ট। আমরা যেমন স্যাফরন ব্যবহার করতে পারি, আমরা যেমন টারমারিক ব্যবহার করতে পারি। নেক্সট ধরো আমরা সুইটেনিং এজেন্ট, আমরা যেমন সরবিটল ব্যবহার করতে পারি, আমরা যেমন স্যাকারিন ব্যবহার করতে পারি, আমরা যেমন হানি ব্যবহার করতে পারি, আমরা যেমন মেপল সিরাপ ব্যবহার করতে পারি। নেক্সট আমরা আসবো ফ্লেভারিং এজেন্ট। আমরা যেমন অরেঞ্জ এসেন্স ব্যবহার করতে পারি, আমরা যেমন তোমার মিন্ট ব্যবহার করতে পারি, লেমন গ্রাস ব্যবহার করতে পারি।
চকো পাউডার ব্যবহার করতে পারি। So these are the major examples of ড্রাগ হেল্পার্স অথবা ফার্মাসিউটিক্যাল এইডস। তাহলে তুমি ফার্মাসিউটিক্যাল এইডস থেকে কি পড়বে? ফার্মাসিউটিক্যাল এইডস থেকে তোমার এরকম ধরনের কোশ্চেন হতে পারে যে আমরা আরেকটা কথা বলে দিই, ফার্মাসিউটিক্যাল এইডস এর যে কোয়ালিটি কন্ট্রোল টেস্ট, এটা কিন্তু আমরা ড্রাগের কোয়ালিটি কন্ট্রোল টেস্টের সঙ্গে তখন পড়বো। এই পার্টটা কিন্তু আমি একটু এখন পড়বো না, সেটা হচ্ছে কোয়ালিটি, লিখে রাখো, কন্ট্রোল টেস্ট। এইটা কিন্তু আমি ড্রাগের পার্টের সঙ্গে পড়বো, এখন পড়বো না। তাহলে কোশ্চেন কি আসতে পারে? ডিফাইন pharmaceutical aids, classify them with examples, write down the major essential qualities of them। লং কোশ্চেন আসতে পারে শর্ট নোটস হিসাবে, লং কোশ্চেন শর্ট নোটস হিসাবে এক্সিপিয়েন্টস, এক্সিপিয়েন্টস মানে ড্রাগ কেরিয়ার, সেকেন্ড হচ্ছে ড্রাগ অ্যাডিটিভস, এগুলোই হচ্ছে ড্রাগ অ্যাডিটিভস, যেগুলো অ্যাড করা হচ্ছে, অতিরিক্ত অ্যাড করা হচ্ছে। ফার্মাসিউটিক্যাল এইডসকে আমরা ড্রাগ অ্যাডিটিভস ও বলতে পারি। এক্সিপিয়েন্টস, যদিও এক্সিপিয়েন্টসটা একটু আলাদা। তাহলে ড্রাগ অ্যাডিটিভস শর্ট নোট 3-4 মার্কসের যেগুলো থাকে, অ্যাডিটিভস, প্রিজারভেটিভস, অ্যান্টিঅক্সিডেন্টস। অ্যান্টিঅক্সিডেন্টস না আমরা ফার্মাকোগনোসিতে আরো বেশি করে পড়াবো এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে। আচ্ছা, এবং তার সাথে তোমার অর্গানোলেপটিক্স। অর্গানোলেপটিক্স কারা কারা অর্গানোলেপটিক্স? ওই এন্টারটেনিং হেল্পার্স গুলো, সুইটেনিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, অর্গানোলেপটিক্স, কালারিং এজেন্টস টিচার। তো এই শর্ট নোটস এখান থেকে আসতে পারে। আর শর্ট কোশ্চেন, আচ্ছা আরেকটা আসতে পারে তোমার এখান থেকে শর্ট নোটস, সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, টেস্ট অফ তোমার ড্রাগ অ্যাডিটিভস বা তোমার ফার্মাকোলজিক্যাল এইডস, ফার্মাকোলজিক্যাল ফার্মাকোলজিক্যাল না, ফার্মাসিউটিক্যাল, ফার্মাসিউটিক্যাল এইডস। এটা খুব রেয়ারেস্ট এবং এটা আমি পড়াবো এই পার্টে নয়, অন্য পার্টে এটা আমরা পড়াবো। আর হচ্ছে অনেক সময় তোমাকে স্টেরিলাইজেশন প্রসেস, এটাও আমরা অন্য পার্টে পড়াবো। ফার্মাসিউটিক্যাল এইডস, তাহলে এই দুটো কিন্তু আমি অন্য জায়গায় পড়ানোর সঙ্গে সেম জিনিস, যেহেতু তার ফলে এখানে আমি পড়াবো না, কারণ এটা পড়ালে আবার পরে পড়াতে হবে। তো তার ফলে এই দুটো আমি এ পার্টে পড়াবো না। বাট এরকম ধরনের কিন্তু বোর্ডে কোশ্চেন আসবে, দ্যাট ইজ দ্য 5 স্টার কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তার ফলে কিন্তু আইদার লং কোশ্চেন আসতে পারে অথবা শর্ট নোটস আসতে পারে। তো আশা করি তোমাদের এই ফার্মাসিউটিক্যাল এইডসটা মোটামুটি তোমাদেরকে একটা লেভেলে পৌঁছাতে পেরেছি। তাহলে তোমার কাজ কি হবে? আজকে সেকেন্ড পার্ট পেয়ে গেলে, ফাইনাল পার্ট পেয়ে গেলে, তাহলে আজকে এবং কালকে বা পরশু দিন, 2 থেকে 3 দিনের মধ্যে তুমি কি করবে, এই ফার্মাসিউটিক্যাল এইডস এর পুরো কোশ্চেন অ্যান্সার তুমি কিন্তু থরলি খাতায় নিজে লিখে লিখে মুখস্থ করে একদম রিভাইজ করে কমপ্লিট করে ফেলবে। আমার সঙ্গে সঙ্গে এটাও দেখবে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ডে আমরা চ্যাপ্টার 4-এ চলে যাব। চ্যাপ্টার 4-এ ফার্মাসিউটিক্স এর কি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, সেখান থেকে আমরা কোশ্চেন আমরা আলোচনা করবো এবং তার জার্নির স্রোতে আমরা কিন্তু এসে যাব। আশা করি তোমাদের এই জার্নিটা আজকে খুবই উপভোগ করলে এবং
এরকম ভাবে প্রত্যেকটা জার্নিকে তোমাদেরকে উপভোগ্য করাবো। হ্যাঁ, বিলিভ মি, আমি স্বীকার করছি যে যতটুকু পারবো তোমাদেরকে সাহায্য করবো, এবং এখানে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু প্রত্যেকটা টপিকস পড়তে পারবে, অনুভব করতে পারবে, প্রিপারেশন নিতে পারবে। হ্যাঁ, আমাদের কিছু কমতি রয়েছে, আমাদের হয়তো লাইটিং অতটা ভালো নয়, আমরা হয়তো এডিটিং এত ভালো করতে পারিনি, তার জন্য অবশ্যই সকলের কাছে ক্ষমা প্রার্থী। বাট চেষ্টা করবো কিন্তু সঠিকভাবে এবং খুব কনফিডেন্টলি তোমাদেরকে একজন সঠিক ফার্মাসিস্ট তৈরি করার জন্য সাহায্য করব। এবারে যে মেন বিষয়টা আমার আজকে বলা দরকার সেটা হচ্ছে যে কিছু কলেজ এবং কিছু প্রতিষ্ঠান এবং কিছু কনসালটেন্ট তারা কিন্তু এখনো বলে যাচ্ছে যে এক্সিট এক্সাম হবে না। বাট এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। তাদের মধ্যে কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে হাইকোর্টে কেস হয়ে গেছে, কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টে কেস হয়ে গেছে। আমি একটা কথাই আপনাদেরকে তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদের কাছে জিজ্ঞেস করতে বলবো যে হাইকোর্টে যদি কোনো কেউ কেস ফাইল করে তাহলে তো একটা পিটিশন, একটা ফাইলিং যে রিসিপ্ট সেটা কিন্তু পাওয়া যাবে। ইভিন সুপ্রিম কোর্টে যদি কেউ করে তার একটা পিটিশন পাওয়া যাবে। তার মানে যদি কেউ কেস ফাইল করে থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই জানতে পারবেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা গুজব, এগুলোতে কোনো কান দিবেন না, এবং প্রয়োজনে কানটা কিন্তু মলে দিবেন। কারণ বিকজ ব্যাপারটা হচ্ছে যে এইগুলো করে করে আপনাদের মধ্যে যে পড়াশোনা করার ইচ্ছাটাকে ওরা মেরে ফেলছে এক শ্রেণীর মানুষজন, কলেজ কর্তৃপক্ষ এবং কিছু এজেন্টস। সেকেন্ড থিং বলবো, 2022 অক্টোবরের 4-5 তারিখ নাগাদ এক্সিট এক্সাম হওয়ার কথা ছিল যারা 22-এর ক্যান্ডিডেট, এবং কিছু ইন্টারনাল পরিকাঠামোগত ত্রুটির জন্য ওইটা পোস্টপন করা হয়েছে এবং রিসেন্টলি ওর ডেট অ্যানাউন্স করা হবে। তার জন্য গতকাল একটা নোটিশ পাবলিশ করেছে পিসিআই যে যারা 2022-এ ফার্মাসি পাস করে গেলেন, মানে 2022-এর ক্যান্ডিডেট যারা 24-এ পাস করলেন, তাদের জন্য আপাতত, কারণ তাদের রেজিস্ট্রেশন কিন্তু এখনো পর্যন্ত তারা পায়নি। কারণ কি, তাদের এক্সিট এক্সাম যেহেতু হওয়ার কথা ছিল পোস্টপন হয়েছে, তারপর রেজিস্ট্রেশন প্রসিডিওরও কিন্তু আটকে রয়েছিল। তো তাদেরকে একটা টেম্পোরারি রিলিফ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে যারা 2022 থেকে 2024, তার মানে 2022-24 যারা 22-এ ঢুকেছিল 24-এ পাস করেছেন, অনলি সেই সমস্ত ক্যান্ডিডেটরা 1 বছরের জন্য রেজিস্ট্রেশন পাবেন। 1 বছরের জন্য রেজিস্ট্রেশন পাবেন ফর 1 ইয়ার ভ্যালিডিটি। তার মানে ওরা শুধুমাত্র 1 বছরের জন্য রেজিস্ট্রেশন পাবে, এবং এই 1 বছরের মধ্যে কর্তৃপক্ষরা সমস্ত পরিকাঠামো তৈরি করে যখন এক্সিট এক্সাম নেবে তখন কিন্তু ওই যে প্রভিশনাল রেজিস্ট্রেশন ওটা কিন্তু আর ভ্যালিড থাকবে না, এবং তারা যদি ওই এক্সিট এক্সামে না টিকে তাহলে ওই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। তার মানে প্রত্যেকের ক্ষেত্রে অনিবার্য হচ্ছে এক্সিট এক্সাম। তুমি 1 টাকা দিয়েও যদি কোনো কলেজে পড়ো, বিভিন্ন কলেজ বিভিন্ন রকম রেট কাটিং করে পড়াশোনা, আমি একটা কথা হলপ করে বলতে পারি, আমরাই একমাত্র প্রতিষ্ঠান এবং অর্গানাইজেশন যারা কিন্তু সুদূর মার্চ মাস থেকে ক্লাস শুরু করেছিলাম, এবং অলমোস্ট আমরা অনেকগুলো ক্লাস করছি, এখনো করাচ্ছি, পরপর করে আমরা এগাচ্ছি। পাশাপাশি আমরা প্রত্যেকটা টপিকস আমরা আপলোড করব। ম্যাক্সিমাম কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তারা কিন্তু এখনো পর্যন্ত 24 সেশনের ক্লাস শুরু করেনি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বিভিন্ন কলেজে ভর্তি হয়েছো, তারা একবার আমার জায়গাটা আজকে একটু আমার কথাটা ভেবে দেখবে যে আমি যে পুরো 24টা চলে গেল, আমি কিছুই পড়লাম না, 25-এর কিছু মাসের পর পরীক্ষা, কোথায় যাব? পরীক্ষায় পাস করে গেলাম, এক্সিট এক্সাম কি করব? কিছুই জানি না, তো কোনো কনসেপ্ট নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। তারা এই ফার্মাকো বেঙ্গলি সায়েন্সের সাথে গুটি 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 পায়ে এগিয়ে চলো, ঠিক এক্সিট এক্সামের আগে তোমার কিন্তু প্রপারলি তোমাকে তৈরি করে দেবো। তো বাট তোমাদের একটাই সহযোগিতা চাই, সেটা হচ্ছে আমি যা যা পড়াচ্ছি ঝটপট করে কিন্তু পড়ে নেওয়া। আমার কাছ থেকে পড়তে পারো, তোমার শ্রদ্ধেয় অন্যান্য টিচার শিক্ষক মহাশয়ের কাছ থেকে পড়তে পারো, বাট হ্যাঁ, আমি চেষ্টা করছি যে কন্টেন্ট কিন্তু খুব উন্নত মানের তৈরি করা এবং পুরো বোর্ড ওয়ার্ক করে বোঝানো। ওই শুধুমাত্র নোটস দেখে দেখে পড়ে গেলাম, ওটা কোনো পড়ানো নয়, ওটা কোনো পড়াও নয়। পড়াতে গেলে একটা প্রপারলি সুন্দরভাবে এক্সপ্লেন করে তোমাদের মাতৃভাষায় এক্সপ্লেন করছে। অনেকে বলতে পারে স্যার এটা তো ইংলিশে, আপনি বাংলায় বলছেন কেন? আরে আগে বাংলায় বোঝো, ইংলিশ 2 সেকেন্ডে হবে মুখস্থ করা। আগে বাংলায় অনুভব করো জিনিসটা কি বলছে। আমি তো লিখছি ইংলিশে,
বাট বোঝাচ্ছি বাংলা। আমি ইংলিশে বললে অনেক আমার ভাই বোনেরা রয়েছে যারা কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছে, যারা হয়তো ইংরেজির চর্চা অনেকদিন ছেড়ে দিয়েছে, তাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, আমি হয়তো আরো বাইরের স্টুডেন্ট আমার কিন্তু ভিডিও দেখবে, আমি চাইছি না, আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই চাইছি, তোমাদের জন্য চাইছি। তোমরা পড়ো, তোমরা আগে দাঁড়াও, তারপর আমি বাইরের কথা ভাববো। তার জন্যই আমি বাংলায় করছি। তো আজকে অনেকটাই তোমাদেরকে আবার সতর্ক করছি, এক্সিট এক্সাম, তাই সঠিকভাবে যারা এখনো 2024 সেশনে যারা এখনো ভাবছো কোথাও ভর্তি হতে পারিনি বা সঠিক কোন জায়গায় ভর্তি হব, তারা আমাদের কাছে আসতে পারো। আমাদের নাম্বার হচ্ছে 6291086211। আমরা তোমাদেরকে পড়ানোর পাশাপাশি সঠিকভাবে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং আদার বিভিন্ন ফার্মাসি কাউন্সিলের কলেজে সঠিকভাবে ভর্তি করাবো। এখন যেখান থেকেই পড়ো না কেন কোনো যায় আসে না, তোমার এক্সিট এক্সামে যে টিকবে সে রেজিস্ট্রেশন পাবে। তুমি কাশ্মীর থেকে পড়লেও তোমার কোনো যায় আসে না, কোনো কিছু ট্রান্সফার করতে হবে না। তুমি ব্যাঙ্গালোর থেকে পড়লেও তোমার কোনো কিছু ট্রান্সফার করতে হবে না। আবার তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে পড়লেও তুমি যদি এক্সিট এক্সামে না টিকো, তাহলে কিন্তু রেজিস্ট্রেশন পাবে না। তার মানে যে ছেলেটি ব্যাঙ্গালোর থেকে পড়ছে তাকেও তোমাদের সঙ্গে সেই এক্সিট এক্সাম দিতে হবে, যে ছেলেটি বাঁকুড়া থেকে পড়ছে তাকেও কিন্তু সেই একই এক্সিট এক্সাম দিতে হবে। যে এক্সিট এক্সামে টিকবে সেই রেজিস্ট্রেশন পাবে। তার ফলে এখন ওই সমস্ত ভুলভাল এড়ে তর্ক, ও বাবা তুই দিল্লিতে পড়ছিস, তুই ওয়েস্ট বেঙ্গলে কি করে আসবি, তুই ওয়েস্ট বেঙ্গলে পড়ছিস, তুই মধ্যপ্রদেশে কি করে যাবি, তুই কাশ্মীরে পড়ছিস, তুই দিল্লিতে কি করে আসবি, এই সমস্ত কিছু নেই। কারণ অল ইন্ডিয়া বেসিস এক্সিট এক্সাম, আপনি এক্সিট এক্সাম টিকলেই আপনি রেজিস্ট্রেশন পাবেন, এক্সিট এক্সাম না টিকলে রেজিস্ট্রেশন পাবেন না। আপনার ঘরের পাশে যে কলেজটা হয়েছে সেই কলেজেও গিয়ে যদি আপনি পড়াশোনা করেন তবুও আপনি রেজিস্ট্রেশন পাবেন না, আপনাকে এক্সিট এক্সাম টিকতে হবে। যেমন ধরুন কারোর ঘর হচ্ছে বারুইপুরের পাশে ধরুন কলেজ হয়েছে, কারোর ঘর হচ্ছে ধরুন শিলিগুড়ি বাড়ির পাশে কলেজ হয়েছে। আপনি ভাবছেন ও বাবা বাইরে আমি যাবো না, আমি ঘরের পাশে কলেজ যদি পড়ি তাহলে আমি সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেয়ে যাবো। নো, আপনি বারুইপুরের কলেজ থেকে পড়ুন কি আপনি শিলিগুড়ির কলেজ থেকে পড়ুন, আপনি যতক্ষণ পর্যন্ত এক্সিট এক্সামে না টিকছেন ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন পাবেন না। ঠিক সিমিলার কোনো একটা স্টুডেন্ট যদি তার একটু মনে হয় যে আমি বাইরে থেকে পড়বো, কোনো অসুবিধা নেই, দিল্লিতে এসে পড়তে চাইছে, বাট তাকে বিভিন্ন দালাল, বিভিন্ন মূর্খ মানুষজন তারা কিন্তু তাকে বলছে এই দিল্লি থেকে পড়িস না, এখানে এলে সব মুশকিল হবে। আরে বাবা মিথ্যা কথা বলছেন কেন, লোককে বিভ্রান্ত করাচ্ছেন কেন? আপনি নিজেই জানেন না লটা হচ্ছে এটাই, যেখান থেকে পড়ুন না কেন সেই শিলিগুড়ির ছেলেটি বা সেই বারুইপুরের ছেলেটি যে এক্সিট এক্সাম দিবে দিল্লি থেকে পাস করার পর, ছেলেটি ঠিক সেই এক্সিট এক্সামে বসবে, যে টিকবে সে রেজিস্ট্রেশন পাবে। যেমন ধরো আগে স্কুল সার্ভিস হতো বা পিএসসি পরীক্ষা, আমি পিএসসি পরীক্ষা বিহার থেকে পড়ে এসো, আমি এখানে যদি আমি পিএসসিতে টিকি আমি সার্ভিস পাবো, আমি কলকাতা থেকে পড়লেও পিএসসি টিকলে সার্ভিস পাবো, আমি দার্জিলিং থেকে পড়লেও পিএসসি টিকলে আমি সার্ভিস পাবো। ঠিক সিমিলার রোল। অর্থাৎ বিভ্রান্ত হবেন না, সঠিক নলেজ তৈরি করুন, পড়াশোনা করুন, সতর্ক থাকুন, কারোর পায়ে পা দিবেন না, কারোর পড়াশোনায় পা দিবেন না। এবং যারা সঠিকভাবে 2024 সেশনে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং আদার্স ফার্মাসি কাউন্সিলের আন্ডারে যারা ভর্তি হতে চান, তারা কিন্তু 2024 সেশনে যারা এখনো ভাবছেন যে আমার বছরটা লস করবো না, খুব তাড়াতাড়ি, কারণ শেষের মুখে যদি দু একটা কেউ যদি করতে চান খুব দ্রুত যোগাযোগ করুন 6291086211 নাম্বারে। এছাড়া আমরা 2025 সেশনে আমরা কিন্তু ভর্তি শুরু করে দিয়েছি। 2025 সেশনে যারা কিন্তু সঠিক ফার্মাসিস্ট হতে চান, নলেজেবল ফার্মাসিস্ট হতে চান এবং সঠিকভাবে ভর্তি হতে চান, তারা দ্রুত এই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের অলরেডি ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা 2025-এরও অল্প অল্প করে ক্লাস শুরু করে দিব ফেব্রুয়ারির শেষ উইক থেকে। কারণ আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ভর্তির পরের দিন থেকেই ক্লাস শুরু করে দিচ্ছি যাতে সে অতিরিক্ত পায়। আমরা বইপত্র দিচ্ছি, আমরা আপনি যে পরীক্ষা দিতে যাবেন আপনার বাড়ি থেকে কলেজ পর্যন্ত যাতায়াতের খরচ দিয়ে দিচ্ছি, সারা ভারতবর্ষের মধ্যে কেউ দিতে পারবে না। আর তার সাথে আমরা কিন্তু কোয়ালিটি এডুকেশন, কনসেপচুয়াল এডুকেশন কিন্তু প্রদান করছি। তো আজকে এখান পর্যন্ত। আশা করি আমাদের এই ফার্মাসিউটিক্সের জার্নিতে আপনি আস্তে আস্তে করে এগিয়ে যাবেন। আমি বারংবার বলবো, যারা আমার ছাত্র নও, কোনো বিরোধিতা নেই, কোনো বিরোধ নেই, প্রত্যেকে পড়াশোনা করো, দরকার হলে আমাকে পার্সোনাল ফোন করতে পারো, আমি হেল্প করে দেবো, কোনো পয়সা লাগবে না, বাট পড়াশোনা করতে হবে। তো সবাইকে শুভরাত্রি বলে আজকে আমার এখানে ফার্মাসিউটিক্সের জার্নি শেষ করলাম। সবাই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এক্সিট এক্সাম বোর্ডের জন্য প্রিপারেশন নিতে থাকবেন। থ্যাংক ইউ।